বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, সকলকে আমার আসসালামু আলাইকুম। আজকে আমি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আপডেট আপনাদেরকে জানাতে চাই। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ 2022 সাল থেকে শুরু হয়েছিল, বর্তমানে চলমান। এবং এই যুদ্ধের যে অস্ত্রগুলো প্রদর্শনী হচ্ছে, আসলেই এই প্রজন্মে, আমরা যে এই বর্তমান প্রজন্মে বসবাস করছি, আগে থেকে শুরু করে এখন পর্যন্ত যে অস্ত্রগুলো প্রদর্শনী হয়েছে, আসলে এত বড় ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবীর ইতিহাসে আর কখনো শোনা যায়নি এবং হয়নি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই এত বড় যে অস্ত্রের ঝনঝনানি এবং অস্ত্রের যে খেলা আমরা দেখতে পাইনি। ইতিমধ্যে রাশিয়া ঘোষণা করেছে যে তাদের যে 4টা অঞ্চল ইউক্রেনের ছিল, যেটা হলো দোনেক্স, লুহানেক্স, জাপোরিজিয়া এবং খেরসন, এই 4টা অঞ্চলের যে আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় সমান। বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটারের আয়তনের একটা দেশ। এই দেশের আয়তনের সমান অঞ্চল তারা দখল করছে। আসলেই এই অঞ্চলগুলো কেন দখল করছে, এর মাহাত্ম্য অনেক গভীর। বাংলাদেশে যদি আপনি কল্পনা করতে যান, বাংলাদেশে যদি আমাদের চিটাগাং পোর্ট বা চিটাগাং অঞ্চলটা কেউ দখল করে নেয়, বাংলাদেশ কিন্তু এক প্রকার অন্ধকারে প্রবেশ করবে, অর্থনীতি পঙ্গুত্ব ধারণ করবে। ঠিক রাশিয়ার যে অঞ্চলগুলো ছিল, যেটা হলো দোনেক্স, লুহানেক্স, জাপোরিজিয়া এবং খেরসন, এই 4 অঞ্চলের শিল্প কলকারখানা প্লাস অর্থনৈতিক যে একটা ইউক্রেনের যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড এই অঞ্চলগুলোতে মেরুদণ্ড, এই অঞ্চলগুলোকে বলা হয় এক প্রকার ইউক্রেনের মেরুদণ্ড। এই মেরুদণ্ড ভেঙে দিচ্ছে রাশিয়া। ইউক্রেনকে তারা কেন দখল করতে চায়? আসলে 1991 সালে এই ইউক্রেন দেশটা রাশিয়ার তত্ত্বাবধানে ছিল। এই ইউক্রেন দেশ রাশিয়ার তত্ত্বাবধানে থাকাতে এখন ইউক্রেন কি করছিল, ওই পশ্চিমা কান্ট্রি যারা নেটো বলে, যেগুলোকে নেটো সদস্য, যেগুলা প্রায় 32টা দেশ মিলে একটা নেটো একটা সংগঠন, পশ্চিমা কান্ট্রি নিয়ে, এটা আমেরিকার একটা সংগঠন। এরা রাশিয়াকে কণ্ঠাসা করার জন্য এরা ইউক্রেনকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের কূটকৌশল তারা অবলম্বন করার চেষ্টা করছিল, যেটা রাশিয়া ধরে ফেলছে। এই যে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করতেছে, শুধু রাশিয়া একাই ওই ইউক্রেনের সাথে যুদ্ধ না, ইউক্রেনের সাথে প্রায় 40 থেকে 45টা দেশের সম্পৃক্ততা আছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওই যে নেটোর সদস্য, যেগুলো প্রায় 32টা দেশ নেটোর সদস্য, পশ্চিমা কান্ট্রি যেগুলোকে বলা হয়, এগুলো সবগুলোর অস্ত্র ইউক্রেনে প্রদর্শন করা হয়েছে। কিন্তু ভ্লাদিমির পুতিন আসলে আমার একজন পছন্দের লিডার। আমি ভ্লাদিমির পুতিনকে আমি অত্যন্ত পছন্দ করি। সে কিন্তু একাই বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে যুদ্ধ কাকে বলা হয়। রাশিয়ার 500 বছরের ইতিহাস আছে যে রাশিয়া কখনো যুদ্ধে পরাজয় হয়নি। এই যুদ্ধ কিন্তু মূলত আমেরিকা অস্ত্র দিয়েই বর্তমান ইউক্রেন টিকে আছে। আমেরিকা, পশ্চিমা, জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, স্পেন, এইসব অস্ত্র মনে করেন যে সর্বোচ্চ পরিমাণ অস্ত্র দিয়ে তারা রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করছে। কিন্তু রাশিয়া কোনো মতেই কোণঠাসা। ভ্লাদিমির পুতিনের মেধা, প্রজ্ঞা, বুদ্ধিমত্তায় মনে করেন যে দিনের পর দিন তারা একটার পর একটা গ্রাম দখল করেই চলছে, শহর দখল করতেছে এবং বিশ্বকে দেখাই দিচ্ছে যে রাশিয়া আসলে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক প্রকার নির্বাচিত হয়ে জিতে আসার সময় বলছে যে 24 ঘন্টার মধ্যে আমি যুদ্ধ বন্ধ করে দেব। কিন্তু আসলে ভ্লাদিমির পুতিন কি, ভ্লাদিমির পুতিনের মেধা কি, প্রজ্ঞা কি, এখনও বিশ্ব আসলে শাসন ব্যবস্থা একটা পরিবর্তন যে হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। 24 ঘন্টা তো দূরে থাক, তো 24 ঘন্টা তো দূরে থাক, 24 মাসও মনে হয় না যে এই যুদ্ধ থামানো সম্ভব। এবং যুদ্ধের ভয়াবহতা এবং তীব্রতা ব্যাপক আকার ধারণ করছে। মনে করেন এখানে যে অস্ত্রগুলো ব্যবহৃত হচ্ছে, আসলে এখানে সামনাসামনি যুদ্ধটা খুব কম হচ্ছে। এখানে খেলা চলতেছে ড্রোন, খেলা চলতেছে মিসাইল, খেলা চলতেছে আকাশপথ, বিমানপথ,
সুইচ টিপে, যেটা বাটন টিপে যুদ্ধ হয় বলা হয়, রিমোট কন্ট্রোল, এবং সর্বোচ্চ পরিমাণ ভবন এবং ধ্বংসলীলা কাকে বলা হয়, যেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে না দেখলে বোঝা যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে শুধু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে। এবং যেসব অস্ত্রের প্রদর্শনী দেখা যাচ্ছে যে বিশ্ব যে ধ্বংস হবে, তার নমুনা আসলে এই যুদ্ধের বিশ্লেষণ, এই যুদ্ধটাকে অন্তত খবর বা বিশ্লেষণ শুনলে বোঝা যায়। আর এই যুদ্ধের যে আমরা আসলে খবরগুলো আপডেট পাই, বিশেষ করে পশ্চিমা কান্ট্রির যেগুলা নিউজ কভার করে, যারা নিউজ পরিচালনা করে, তাদের ক্ষেত্রে দেখাবে যে রাশিয়াকে ব্যাপক হারে কোণঠাসা করছে। কিন্তু আসলে রাশিয়ার কিছু ন্যাশনাল সংবাদ মাধ্যম আছে বা অন্যান্য ভালো নিরপেক্ষ কিছু সংবাদ মাধ্যম আছে, যেগুলো রয়টার্সের কিছুটা হলো খবর ভালো পাওয়া যায়, রাশান টিভির যেটা রাশান আরটির নিউজ আছে, এগুলাতে মোটামুটি শুনলে দেখলে খবর বোঝা যায়। আর রাশিয়া ব্যাপক আকারে ইউক্রেনের ধ্বংস করে। তাহলে ইউক্রেন দেশটা ছিল একটা পোস্টারের মতো দেশ। এখন এটাকে যেমন আমাদের ইসরায়েল যেমন গাজাকে পরিণত করছে একটা মরুভূমির মতো দেশে পরিণত করছে, ঠিক রাশিয়া কিন্তু মোটামুটি ওই ইহুদিবাদীর কান্ট্রিদেরকে মনে করেন যে সেই ইউক্রেন অঞ্চলটাকে পোস্টারের মতো দেশটাকে তারা মনে করেন যে একটা মরুভূমি অঞ্চলে পরিণত করে দিয়েছে। আসলে এই যুদ্ধে কারো পিছিয়ে আসার স্কোপ নাই, রাস্তা নাই। তবে ভ্লাদিমির পুতিন একটা কথা বলছে যে রাশিয়ার সেনারা যেখানে পা রাখে সেটাই রাশিয়ার বাপের বেটা, যে আসলে যুদ্ধ ভ্লাদিমির পুতিন একা 100, মাঝখান থেকে পশ্চিমা কান্ট্রি এক পর এক মিটিং, এই মিটিং ওই মিটিং, তারপর ন্যাটো সম্মেলনে সবগুলোকে রাশিয়াকে বিভিন্ন সাইডে অর্থনৈতিকভাবে বিভিন্ন সাইডে কোণঠাসা করার পরিকল্পনা করলো। আসলে তারা সেখানে সফলতার মুখ দেখতে পায়নি। রাশিয়া দেখায় দিয়েছে যে শাসন ব্যবস্থা কাকে বলা হয়। রাশিয়া শাসন ব্যবস্থার যে একটা পরিবর্তন ঘটাবে, চীন ইরানকে নিয়ে যে একটা শাসন ব্যবস্থা, আমেরিকার যে শাসন ব্যবস্থার একটা পরিবর্তন ঘটানো দরকার ছিল, রাশিয়া কিন্তু সেই পথে এগোচ্ছে। এদিকে ইরানের যে পারমাণবিক একটা হওয়ার স্বপ্ন, এটা মূলত নির্ভর করতেছে রাশিয়ার সামর্থ্যের উপর। রাশিয়া যদি আসলে ভিতরে মনে করেন যে এটার একটা বড় ধরনের সহযোগিতা করে, বন্ধু প্রতিম দেশ হিসাবে মনে করেন যে ইরানের বন্ধু হয়ে পাশে দাঁড়ায়, তাহলেই মনে করেন যে ইরান আসলে মধ্যপ্রাচ্যের মধ্যে একটা শক্তিশালী অবস্থান বিরাজ করতে যাচ্ছে। এবং এটা রাশিয়া তার নিজের স্বার্থের জন্য হলেও করবে। চীনও কিন্তু চীন হলো, এটা আসলে যুদ্ধটা মূলত হলো অর্থনীতির যুদ্ধ। যে যার অর্থনীতির স্বার্থ এখানে পায়, সেই সুবিধা তারা নেওয়ার চেষ্টা করে। আসলে বিশ্বে যে এত অস্ত্রের প্রদর্শনী, এত অস্ত্র হচ্ছে, উৎপাদন হচ্ছে, এগুলো কী হবে? এগুলো তো বেচা কিনা হবে। এই যুদ্ধটা ঠিক বছরের পর বছর, যুগের পর যুগ যুদ্ধ কিন্তু আসলে চলবেই। যুদ্ধ মনে করেন যে ইরান ইসরায়েল যুদ্ধে বন্ধ হয়ে গেল, শেষ না, যুদ্ধ আবারও চলবে। যুদ্ধেও এমন একটা জিনিস যে এখানে অস্ত্রের উৎপাদন হয়, এত পরিমাণ অস্ত্রের প্রদর্শন হয়, এগুলো কী হবে এক সময়? এগুলো তো ব্যবহার করবে। শুধু এই যুদ্ধের মাধ্যমে কত মানুষের, কত লোকের জীবন প্রাণ এখানে ধ্বংস হবে, প্রাণনাশ হবে। মাঝখান থেকে অর্থনীতির ব্যবসা করবে আমেরিকার একটা চাল, এখানে অস্ত্রের কোথায় কী অস্ত্র আছে এগুলো একটু প্রদর্শন করলো, ও টোকা মারা বেড়াচ্ছে। ও মানে ইরানকে টোকা দিল, ইরান কী কী অস্ত্র দেখলো, ইরান থেকে কিন্তু এখন সে একটু পিছু টান নিচ্ছে। এবং ইরান কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তাদের যে পারমাণবিক স্থাপনাগুলো ছিল, এগুলো কিন্তু এই পারমাণবিক স্থাপনাগুলো যে IAEA যে একটা সংস্থা আছে, যে সারা বিশ্বের যে সংস্থা আছে, ওই সংস্থার প্রধান যিনি বর্তমান, তাকে ইরানে নিষিদ্ধ ঘোষণা করছে। সে আর এই পারমাণবিক তথ্য আপডেট নিয়ে বিশ্বের কাছে মিথ্যা তথ্য, ভুল তথ্য দেওয়ার স্কোপ নাই, তাকে বাতিল ঘোষণা করছে। এই ইরান কিন্তু এদিক দিয়ে আবার মধ্যপ্রাচ্যে একটা ব্যাপক শক্তি প্রদর্শন করা শুরু করছে। ইরানের ব্যবসা বাণিজ্যে শক্তি উদ্দেশ্য হলো সে পারমাণবিক অস্ত্র উৎপাদন যদি করে নিতে পারে, তাহলে কিন্তু সে অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী একটা কাঠামো দাঁড় করাবে। আসলে যুদ্ধ মূলত
অর্থনীতির যুদ্ধ। এখানে মাঝখান থেকে অনেক মানুষ ক্ষয়ক্ষতি মানুষ মারা যাচ্ছে। তাই এই পৃথিবীতে মনে করেন যে অনেক লক্ষ লক্ষ শিশু পঙ্গুত্ব জীবন ধারণ করতেছে। এই যে বোমা, সারা বিশ্বে যে বোমাগুলো পড়তেছে, এই যে গাজা ফিলিস্তিন, এগুলা মনে করেন যে এগুলা বোমা 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 দেখতে 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 আমরা ক্লান্ত হয়ে গেলাম। মানে আমরা নিজের কাছে শুধু চোখের পানি ফালানো ছাড়া আমাদের কোনো আর রাস্তা থাকলো না। এইসব বোমার মাটিটা পর্যন্ত মনে করেন যে কয়লার মতো হয়ে যাচ্ছে। এই যুদ্ধ বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল আসলে থাকবেই। অস্ত্রের উৎপাদন যেখানে বৃদ্ধি পাবে, এটা যুদ্ধ, এই অস্ত্র ব্যবহার তো হবেই। অস্ত্র উৎপাদন মানে এটা যুদ্ধর আসন্ন। যাক, বিশ্লেষণ করলে অনেক বিশ্লেষণ করা যায়। আমি ছোটোখাটো কিছু তথ্য আপনাদের সামনে রাশিয়া ইউক্রেনের বোঝানোর চেষ্টা করলাম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে আসলে ভয়াবহতা, তীব্রতা এবং প্রতিদিনই যে যুদ্ধের অস্ত্র ব্যবহার করছে। মানে একদিনেই প্রায় রাশিয়া 500 থেকে 600 ড্রোন ব্যবহার করতেছে, 50 থেকে 60টা মিসাইল ব্যবহার করতেছে। এবং হাইপারসোনিক মিসাইলগুলো যেগুলো মনে করেন যে এখান থেকে প্রায় 800, 700, 600 কিলোমিটার বা 1000 কিলোমিটার দূরত্বে যায়, ঠিক যেখানে টার্গেট করতেছে সেখানে যা আঘাত করতেছে। এবং এটার বর্বরতা, মানে এটার ধ্বংসলীলা আসলে আমরা শুধু টিভিতেই দেখি। আর এই যুদ্ধ সাধারণত মূলত যুদ্ধের বর্বরতা কী, যেমন এইদিকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের এখন কিছুটা বোঝা যাচ্ছে যে কার কী ক্ষয়ক্ষতি হয়েছে, বর্বরতা কী রকম ছিল। এই ঠিক রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্বরতার দৃশ্যগুলো সাধারণত আপনি যুদ্ধ শেষ হওয়ার 2, 4, 5 বা 1 বছর পর এটার ভয়াবহতার রূপ আমরা দেখতে পাবো। যাক, সর্বশেষ আর বেশি কিছু বলতে চাচ্ছি না। সকলকে আমার আসসালামু আলাইকুম।